নমস্কার, আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ডিসেম্বর মাসের 5 তারিখ বৃহস্পতিবার। আজকের যারা বিনিয়োগকারী বা ট্রেডার তারা দেখতে পেয়েছেন যে বাজারে ঠিক কী ধরনের ভোলাটিলিটি এসেছে। গতকালও অর্থাৎ 4 তারিখেও কিন্তু ভোলাটিলিটি ছিল, কিন্তু এই আকার নেয়নি। সবাই ঝাঁপিয়ে পড়েছিল এখানে যেন ট্রেডিং করার জন্য, এবং খুব স্বাভাবিকভাবে একটা হিউজ ভোলাটিলিটি আসছে কি সেন্সেক্স কি নিফটিতে। প্রাথমিকভাবে আজকের নিফটি পজিটিভে সেটা ওপেন করে ট্রেডিং, কিন্তু তারপর ধীরে 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 নেগেটিভ টেরেনে চলে যায়। শেষ পর্যন্ত নিফটি দুপুরবেলার মাঝামাঝি প্রায় 150 পয়েন্টের নিচে চলে গিয়েছিল, সেখান থেকে রিকভার করে এবং এমন রিকভারি আসে যে নিফটিতে প্রায় 350 পয়েন্টের ওপর চলে যায়। সেখান থেকে হঠাৎ করে দেখা যায় যে নিফটিতে দারুণ পতন আসে। আবার নিফটি মোটামুটি 70-80 পয়েন্টের কাছাকাছি ট্রেড করছিল। শেষ পর্যন্ত নিফটি বন্ধ হয়েছে 240.95 পয়েন্ট ওপরে। আজকে নিফটি যে রেঞ্জে ট্রেড করেছে, আজকের দিনের লো ছিল 24,295.55 এবং তাদের ডে হাই ছিল 24,857.75, অর্থাৎ 550 পয়েন্টের ওপর কিন্তু লিটারালি মুভমেন্ট করেছে নিফটি। এবং ভেবে দেখুন যে যারা ফিউচার্স অ্যান্ড অপশনসে ট্রেড করে থাকেন, বিশেষ করে অপশনসে যারা কল রাইটার তাদের এবং পুট রাইটার, তাদের ঠিক কি অবস্থা রয়েছে। যারা স্টপ লস নিয়ে ট্রেড করতে গিয়েছিলেন তারা কিন্তু মারাত্মকভাবে মার খেয়েছেন। যারা কল কিনেছেন তারাও হয়তো সম্ভবত লস করেছেন, যারা পুট কিনেছেন তারাও সম্ভবত হয়তো লস করেছেন। এটা ঘটনা কেন? এই র্যাপিড মুভমেন্ট, 200-300 পয়েন্টের মুভমেন্ট এবং মাত্র কয়েক মিনিটের মধ্যে মুভমেন্ট, খুব স্বাভাবিকভাবে যারা কল এবং পুট রাইটার্স তারা যে আজকের বিপদ বুঝেছেন বা বিপদের মধ্যে ছিলেন এ ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই। আজকের উইকলি এক্সপায়ারি ছিল এবং উইকলি এক্সপায়ারিতে ডেফিনেটলি একটা ভলাটিলিটি থাকে, এ ব্যাপারে অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু মনে রাখতে হবে যে ডিসেম্বর 6 তারিখে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মনিটারি পলিসি কমিটির মিটিং রয়েছে। সেইটা নিয়ে একটা এক্সপেকটেশন বিল্ড আপ করানো হচ্ছিল বা এক্সপেকটেশন বিল্ড আপ হচ্ছিল, যার ফলে আমরা কিন্তু একটা সাস্টেইনড র্যালি দেখেছি গত কয়েকদিন ধরে। বিশেষ করে আগের দিন 5 তারিখ ডিসেম্বরের র্যালি এসেছিল পিএসইউ ব্যাংকগুলোতে। মজার ব্যাপার হচ্ছে পিএসইউ ব্যাংকস আজকের একদমই ফ্ল্যাট ছিল, রিয়েলটি সেক্টরে সেরকম ধরনের কোনো রিয়াকশন আসেনি এবং এটাই হচ্ছে মজা, যদিও ব্যাংক নিফটি পজিটিভে বন্ধ হয়েছে। সার্বিকভাবে এটা যেটা বলা যায় যে আজকের যে ভোলাটিলিটি আমরা দেখেছি, সেটা হয়তো বা নিফটি এই যে উইকলি এক্সপায়ারি তার জন্য, 2 নম্বর এক্সপেকটেশন থেকে যে আরবিআই রেট, এই যে ইন্টারেস্ট রেট রয়েছে সেটা নিয়ে কি করতে পারে। আজকের দুঃখের ব্যাপার এটা যে যারা মার্কেটের পক্ষে ছিলেন অর্থাৎ পজিটিভ মোমেন্টামের ক্ষেত্রে ছিলেন তাদের ক্ষেত্রেও হয়তো বা ক্ষতি হয়েছে। যারা মার্কেটের বিপক্ষে ছিলেন, এক্সপেক্ট করছিলেন মার্কেটে পতন হবে, তাদের পক্ষেও বিপক্ষেও কিন্তু মার্কেট চলে গিয়েছে। খুব হয়তো কম সংখ্যক এমন মানুষ ছিলেন যারা সত্যি সত্যি এই ধরনের ভোলাটিলিটি থেকে তারা প্রফিট করতে পেরেছেন। যাক, চলে আসি যে কালকের যে এই যে এক্সপেকটেশনটা বিল্ড আপ করা হচ্ছে কালকের জন্য, যদি আমরা বাস্তবসম্মতভাবে ভাবি, যদি আমরা মাটিতে পা রেখে চিন্তা ভাবনা করি, সেক্ষেত্রে আপনাদের কি মনে হয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কোনো ড্রাস্টিক মেজার নেবেন? প্রথম কথা, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে ভারতবর্ষের শেয়ার মার্কেট অতখানিও গুরুত্বপূর্ণ নয় যার জন্য তারা ইন্টারেস্ট রেট নিয়ে একটা ড্রাস্টিক ডিসিশন নিতে পারেন। এবং 2 নম্বর হচ্ছে তাদের মূল ফোকাস কিন্তু কখনো সরে যায়নি, তাদের মূল ফোকাস কিন্তু সবসময় রয়েছে যাতে ভারতবর্ষে ইনফ্লেশন রেট হাতের বাইরে বেরিয়ে না যায়। মনে রাখতে হবে ভারতবর্ষে বিপুল সংখ্যক মানুষ তারা দারিদ্র সীমার নিচে বসবাস করেন। মধ্যবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, যারা ইকোনমিক্যালি চ্যালেঞ্জড মানুষ, তাদের পক্ষে যদি ইনফ্লেশন যদি বৃদ্ধি হতে থাকে তাহলে কিন্তু এই ধরনের মানুষদের পক্ষে
কোপ আপ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। দৈনন্দিন জিনিসপত্রের দাম এমনভাবে বৃদ্ধি পেতে থাকে যে তাদের পক্ষে কিন্তু সেগুলো প্রক্রিয়ার করা সম্ভব হয় না। সুতরাং আরবিআই এর প্রথম যেটা কনসার্ন সেটা কিন্তু ভারতবর্ষের সাধারণ মানুষকে নিয়ে, সেটা কিন্তু শেয়ার মার্কেটকে নিয়ে নয়। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছেন অনেক বিশেষজ্ঞ ডেফিনেটলি তারা অবশ্যই সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছেন। তারা বলছেন যে কিন্তু আরবিআই এর পক্ষে এই মুহূর্তে ইনফ্লেশন যে রেটের ইনফ্লেশন রয়েছে সেক্ষেত্রে মানে ইন্টারেস্ট রেট কাট করাটা কিন্তু একটু ডিফিকাল্ট। তবে আরবিআই তো নানাভাবে ইকোনমিক মেজার্স নিয়ে থাকেন, এর মধ্যে যেটা সবাই মোটামুটি জানেন সেটা হচ্ছে রেপো রেট। এবং রেপো রেটে যেটা হয় যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সাধারণত যে সুদ নেওয়া হয় সেই ইন্টারেস্ট রেটটা যদি তারা ইন্টারেস্ট রেট কম করার কথা ভাবেন সেক্ষেত্রে কিছুটা কমিয়ে দেন। সেটা 25 বেসিস পয়েন্ট হতে পারে, 50 বেসিস পয়েন্ট হতে পারে, 75 বেসিস পয়েন্ট হতে পারে। এবং ঠিক উল্টোটা হয়, যখন অত্যাধিক ইনফ্লেশন হয় তখন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যেটা করেন সেটা হচ্ছে রেপো রেটটাকে তারা বাড়িয়ে দেন, অর্থাৎ সুদের যেটা ঋণের ওপর যে সুদের হার সেটা বৃদ্ধি করে দেন যাতে লোকের উৎসাহ কমে যায় কোনো নতুন করে লোন নেওয়ার ব্যাপারে। তাদের মূল লক্ষ্যটা থাকে যাতে অর্থনীতিতে এই ফ্লো অফ মানে যে ফ্লোটা বা লিকুইডিটিটা কোনোভাবে যাতে কম করা সম্ভব হয়। এইবার যদি দেখা যায় যে মানুষ আর পেরে উঠছেন না, কনজামশন হচ্ছে না, কোম্পানিজগুলো আস্তে আস্তে তাদের প্রফিটেবিলিটি তাদের কমছে, মানে মধ্যবিত্তের হাতে অর্থ নেই, তারা কোনো ধরনের লোন করতে পারছেন না, অর্থাৎ ব্যাংকিং নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজগুলো সমস্তগুলো বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে, অটো কোম্পানিজ বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের গাড়ি বিক্রি হচ্ছে না, রিয়েল এস্টেটের তৈরি হওয়া যে ইউনিটসগুলো সেগুলো অবিকৃত পড়ে থাকছে, অটো অ্যান্সিলারিজ গুলো সাফার করছে, সিমেন্ট খুব কম লোকে কিনছেন কারণ নতুন কনস্ট্রাকশন হচ্ছে না, তারপর হাউস বিল্ডিং মেটেরিয়াল কেউ কিনছেন না, স্টিলের ব্যবহার কমে যাচ্ছে। সুতরাং এমতো অবস্থায় তখন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রথমে দেখেন যে ভাই মানে ইনফ্লেশন রেট কি অবস্থায় রয়েছে, যদি সেটা মোটামুটি তাদের কমফর্ট জোনের মধ্যে থাকে সেক্ষেত্রে তারা রেপো রেট কাট করার কথা ভেবে থাকেন। অথবা জিডিপি কমে যাচ্ছে, স্ট্যাগফ্লেশনের কন্ডিশন আমরা চলে যাচ্ছি, অর্থাৎ স্ট্যাগনেশন, গ্রোথ হচ্ছে না, অন্যদিকে মূল্যবৃদ্ধি ইনফ্লেশন, এরকম একটা অবস্থার মধ্যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বিভিন্ন কিন্তু তারা ইকোনমিক পলিসিস নিয়ে থাকেন। এই রেপো রেট বাদ দিয়েও আরেকটা উপায় রয়েছে যেটা অলরেডি কয়েকদিন আগে আমি আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও, সেটাকে কম করা। অর্থাৎ এটা কিন্তু ম্যান্ডেটারি এই ক্যাশ রিজার্ভ রেশিও, বিশেষ করে প্রফেশনাল ব্যাংকগুলোর ক্ষেত্রে, যে তাদের একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তাদের কিন্তু রিজার্ভ ব্যাংকের কাছে ডিপোজিট রাখতে হয় কিংবা তাদের কাছে ক্যাশ হিসাবে রাখতে হয়, যেটা তারা ছুঁতে পারেন না। বর্তমানে সেটা রেট হচ্ছে 4.5%। কোভিডের সময় যখন লিকুইডিটির প্রয়োজন ছিল তখন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সেটা কমিয়ে এনেছিলেন 3%। তারপর নন ডিসরাপটিভ ওয়েতে সেটা একটু একটু করে বাড়িয়ে সেটা বর্তমানে 4.5% উঠিয়েছেন। যদি লিকুইডিটি ইনজেক্ট করতে হয় এই অর্থনীতিতে, যে ক্ষেত্রে ব্যাংকগুলো নতুন করে লিকুইডিটি পাবে, কম ইন্টারেস্ট রেটে তারা লোন দিতে পারবেন, সেক্ষেত্রে রিজার্ভ ব্যাংক যদি চান তারা সিআরআর রেটটা কিছুটা কমিয়ে আনতে পারেন। সেটাও কিন্তু কনজেকচার, সেটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আদৌ করবেন কিনা সেটা তো কালকের মোটামুটি 11টার পর আমরা বুঝতে পারবো। আপাতত যদি খেয়াল করে দেখেন যে আজকে নিফটিতে সাংঘাতিক একটা মুভমেন্ট হয়েছে, সেন্সেক্সের সাংঘাতিক একটা মুভমেন্ট হয়েছে। সেন্সেক্সের মুভমেন্ট হয়েছে 1800 পয়েন্টের এদিক ওদিক, অর্থাৎ তলায় সেন্সেক্স আজকে গিয়েছিল ডেজ লো 80,467 এবং ডেজ হাই গিয়েছিল 82,317.74, সেখান থেকে মোটামুটি বন্ধ হয়েছে 81,765.86 পয়েন্ট। এখানেও কিন্তু হাই ভলাটিলিটি ছিল। এবং মজার ব্যাপার যে ব্যাংকিং মানে যদি ফিনান্সিয়াল সার্ভিসেসের কথা বলি, যদি ব্যাংকের কথা বলি, সেখানে কিন্তু ফ্ল্যাট ছিল। অর্থাৎ রিয়েলটির ক্ষেত্রে, রিয়েল এস্টেটের ক্ষেত্রে ঠিক একই কথা সাজে। তার মানে রিয়েল এস্টেট বা ব্যাংকিং সেক্টর কি কিছু আন্দাজ করতে পারছে, বা তারা কি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কোনো পলিসি মানে যেটা মনিটারি পলিসি রয়েছে সেটা ঘোষণার আগে কি কোনো রিস্ক নিতে চাইছে না, বিশেষ করে যারা
রিয়েল এস্টেট নিয়ে ইন্টারেস্টেড, যারা ব্যাংকিং সেক্টর নিয়ে ইন্টারেস্টেড, আজকে কিন্তু মোর অর লেস ফ্ল্যাট ছিল। ব্যাংকিং সেক্টরেও 0 মানে নিফটি ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু 0.5 পয়েন্ট আমরা উত্থান দেখেছি। অর্থাৎ যে উচ্ছ্বাস ব্রডার মার্কেটে ছিল সেই উচ্ছ্বাস কিন্তু ফিনান্সিয়াল সার্ভিসেসে যে ছিল তেমনটি কিন্তু নয়। আচ্ছা, এইবার চলে আসি হচ্ছে 3 নম্বর পয়েন্ট, যেটা অবশ্য আমাদের ভারতবর্ষকে সাহায্য করতে পারে ইন টার্মস অফ লেসেনিং অফ ইনফ্লেশন। সেটা কি, যে ক্রুড অয়েলের দাম যদি দেখেন সেটা গত জুলাই থেকে প্রায় মোটামুটি 17% মতো নিচে নেমে গেছে। বর্তমানে বিভিন্ন ধরনের যে ক্রুড অয়েল বাস্কেট রয়েছে ফিউচার্স অ্যান্ড ইন্ডেক্সে, তার মধ্যে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড রয়েছে যেটা বর্তমানে $68.8 ট্রেড করছে। ব্রেন্ট ক্রুড $72.57 ট্রেড করছে প্রতি ব্যারেল। মার্বান ক্রুড $72.34, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট মিডল্যান্ড $70.37 প্রতি ব্যারেল। ওপেক বাস্কেট, এই ওপেককে নিয়ে আমরা কথা বলবো, $72.37 ট্রেড করছে। ইন্ডিয়ান ক্রুড বাস্কেট $72.57 ট্রেড করছে। উরাল, যেটা রাশিয়ার উৎকৃষ্ট মানের যেটা ক্রুড অয়েল বা অপরিশোধিত জ্বালানি তেল, সেটা ট্রেড করছে $67.61। দুবাই ট্রেড করছে $72.62। অর্থাৎ মোটামুটি $68 থেকে $73 মধ্যে কিন্তু ট্রেড করছে আমাদের এই যে বিভিন্ন ক্রুড অয়েল বাস্কেটসগুলো। এটা ভারতবর্ষের পক্ষে ভালো না খারাপ? খুব ভালো। কেন ভালো? কারণ ভারতবর্ষের 70% যে অপরিশোধিত জ্বালানি তেল আছে সেটা বিদেশ থেকে আমদানি করতে হয়। ভারতের মাটিতে যে তেল উৎপাদন হয় সেটা মাত্র 30%। সুতরাং এই যে বিপুল পরিমাণ তেল আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়, সেটা $1 দাম সর্বকালীন উচ্চতা ছুঁচ্ছে, মানে এভরি অল্টারনেট ডে। তার সঙ্গে যদি ক্রুড অয়েলের দামও একই সঙ্গে বৃদ্ধি পেতে থাকতো, খুব স্বাভাবিকভাবে আমাদের অর্থনীতির উপর চাপ পড়তো। কেন? কারণ আমাদের অর্থনীতি স্টিল কিন্তু অয়েল ডিপেন্ডেন্ট অর্থনীতি। কিভাবে? কারণ আমরা যেহেতু বিদেশ থেকে তেল আমদানি করে থাকি, জ্বালানি তেল, এই যে তেলের দাম, আন্তর্জাতিক তেলের দাম বৃদ্ধি হলে তখন কিন্তু যদি খুব বেশি বৃদ্ধি হয়, সরকার বাধ্য হন যে বিভিন্ন অয়েল কোম্পানিজগুলোকে বলতে, হ্যাঁ তোমরা তোমাদের তেলের দাম বৃদ্ধি করো। কারণ অধিকাংশ অয়েল কোম্পানিজগুলো কিন্তু লসে চলে, কারণ সরকার তাদের বাধ্য করেন কম দামে পাবলিককে তেল বিক্রি করার জন্য। যখন এটা সহ্যের সীমা পার হয়ে যায় তখন বিভিন্ন আমাদের অয়েল যে কোম্পানিজগুলো রয়েছে তারা তাদের তেলের দাম বৃদ্ধি করেন। সুতরাং আন্তর্জাতিক বাজারে তেলের দাম যখনই $90 ওপর $95 কাছাকাছি হয়ে যাবে, তখন হয়ে গিয়ে থাকে, তখন বিভিন্ন দেশের সরকার কিন্তু, আমাদের দেশের সরকারও কিন্তু সেই তেলের দাম বাড়াতে বাধ্য হন। বর্তমানের সুবিধাটা কি? বর্তমানের সুবিধাটা হচ্ছে যে আমাদের এই মুহূর্তে কোনো তেলের দাম বৃদ্ধি করার প্রয়োজন নেই, কারণ অত্যন্ত সুলভ মূল্যে না হলেও আমাদের যেটা সহ্য করার ক্ষমতা সেই লেভেলে কিন্তু অপরিশোধিত জ্বালানি তেল বা বিভিন্ন ধরনের ক্রুড বাস্কেটসগুলো ট্রেড করছে $72 থেকে $73 মধ্যে। এর ফলে আমাদের পকেট থেকে কিন্তু ফরেন রিজার্ভ কারেন্সি বিদেশে চলে যাচ্ছে না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের টাকা কম খরচ হচ্ছে, তার ফলে যেটা কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট সেটা ভবিষ্যতে কম হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এইটা আজকের না হোক, আজ থেকে 20-30 বছর পর আমরা এটা এক্সপেক্ট করতেই পারি ভারতবর্ষ মোটেই আর এতটা তেলের উপর, বিদেশ থেকে আমদানি করা তেলের উপর ডিপেন্ডেন্ট থাকবে না। কারণ সেক্ষেত্রে রিনিউয়েবল এনার্জিগুলো, বিভিন্ন কোম্পানিজগুলো, তারা তাদের কিন্তু ফুললি ফাংশনেবল হয়ে যাবে, অপটিমাল লেভেলে কাজ করবে। সুতরাং আমাদের যে তেলের প্রয়োজনটা সেটা অনেক অংশে কমে আসবে, এবং ইনফ্লেশন মজার ব্যাপার কিন্তু কমার সম্ভাবনা বেশি রয়েছে। হবেই এমন কোনো কথা নেই, কিন্তু সম্ভাবনা বেশি রয়েছে ইনফ্লেশন। এইবার চলে আসি হচ্ছে যে এই যে আন্তর্জাতিক বাজারে যে তেলের দাম কমেছে, এর ফলে ওপেক অর্থাৎ যে মধ্যপ্রাচ্য, আফ্রিকার দেশগুলো, ল্যাটিন আমেরিকার কিছু দেশ এবং ওপেক প্লাস রাশিয়াকে ধরে এদের একটা গ্রুপ রয়েছে। এরা সিদ্ধান্ত নেন যে কখন তেলের উৎপাদন বৃদ্ধি করবেন, কখন তেলের উৎপাদন কমাবেন। পরপর 3 বার তারা তেলের দাম বৃদ্ধি করা, তেলের উৎপাদন বৃদ্ধি করা থেকে পিছিয়ে গেছেন, কারণ তারা দেখছেন তারা যতই তেলের উৎপাদন কমান না কেন
আস্তে আস্তে রিনিউয়েবল এনার্জি যে জায়গাটা কেড়ে নিচ্ছে তেলের, তার ফলে খুব বেশি ক্রুড অয়েলের দাম মাথা ফুঁড়ে বের হতে পারছে না। উপরন্তু মাথায় রাখুন, এই মুহূর্তে আমেরিকা কিন্তু বিশ্বের সবচেয়ে বেশি ক্রুড অয়েল প্রডিউসিং কান্ট্রি হয়ে উঠেছে। হিউজ পরিমাণ ক্রুড অয়েল ব্যারেলস তারা কিন্তু ক্রুড অয়েল তারা উৎপাদন করে চলেছে। সুতরাং সেখানে একটা আশঙ্কা রয়েছে যে একটা ক্রুড অয়েলের ক্ষেত্রে একটা গ্লাট তৈরি হতে পারে, অর্থাৎ প্রোডাকশন বেশি হচ্ছে, ডিমান্ড কম। চায়নাতে অলরেডি ক্রুড অয়েলের প্রতি ডিমান্ড কমে গেছে এবং আমেরিকা যে হারে তেল উৎপাদন করছে সেক্ষেত্রে ওপেক দেশগুলো বাধ্য হচ্ছে তাদের অয়েল প্রোডাকশন কমাতে, এবং একদিকে ক্রুড অয়েলের দাম কমে যাওয়ার ক্ষেত্রে তাদের দেশের অর্থনীতিগুলোও কিন্তু দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে চলেছে। এইবার চলে আসি হচ্ছে আজকের বিভিন্ন যে আমাদের যে ইন্ডাইসেস গুলো রয়েছে সেগুলো কেমন পারফরমেন্স করেছে। বিএসসি স্মল ক্যাপ আজকে মোটামুটি ফ্ল্যাট ছিল 0.16, বিএসসি মিড ক্যাপ মোটামুটি অ্যাভারেজ 0.27% উত্থান দেখেছে। নিফটি অটো ভালো করেছে 0.65%। তারপর বিএসসি ক্যাপিটাল গুড 0.53% উত্থান, বিএসসি কনজিউমার ডিউরেবলস 0.66% উত্থান দেখেছে, বিএসসি মেটাল 0.55% উত্থান। 52 উইকস লো এর মধ্যে ইউজুয়াল সাসপেক্ট হয়ে উঠেছে রাজেশ এক্সপোর্টস, তারা আজকেরও তাদের 52 সপ্তাহের নিম্ন স্তর ছাড়িয়ে গেছে। প্রচুর 52 উইকস হাই এসছে, তার মধ্যে আগে যেগুলো ছিল সেগুলোই কন্টিনিউ করছে। অ্যাফলে ইন্ডিয়া, আজমেরা রিয়েলটি, অল ই টেকনোলজি, আনন্দ রাঠি, অ্যাসোসিয়েটেড অ্যালকোহল, বাং ওভারসিজ, বিএসসি লিমিটেড আজকে প্রায় 11% উপর উত্থান হয়েছে। এর আগেও আলোচনা করেছিলাম যে এই যে উইকলি এক্সপায়ারি গুলো কমে এসেছে তার সংখ্যা বিভিন্ন অপশনস এবং অপশনসের ক্ষেত্রে এবং ফিউচার্সের ক্ষেত্রে, তার ফলে তার বেনিফিটটা পাচ্ছে কিন্তু বোম্বে স্টক এক্সচেঞ্জ, এবং তার ফলে বিএসসি লিমিটেডে কিন্তু একটা হিউজ অ্যাপ্রিসিয়েশন হয়েছে, মানে কয়েক মাল্টি ব্যাগার হয়ে উঠেছে, কয়েক গুণ সম্পদ তারা কিন্তু করে দিতে সক্ষম হয়েছে বিনিয়োগকারীদের জন্য। এছাড়া ক্যাম্পস তারা 52 weeks high, Kaplan Labs, Cartet Technology, CDSL, Signity Technologies, City Union Bank, Coforge, Dixon Technologies, Dynamic Cables, eClerk Services, Everest Canto, Federal Bank, HCL Tech এরা উত্থান দেখেছে 52 weeks high, HDFC Bank, HEG Indian Hotels, Info Edge, Jash Engineering, Keshoram Industries, KFN Technologies, Loras Labs, লিঙ্কন ফার্মা। এছাড়া অন্যান্যগুলোর মধ্যে হচ্ছে মন্টি কার্লো, এটা একটা কিন্তু সিজনাল স্টক, কেবলমাত্র শীতকাল যখন আসে তখন এই ধরনের স্টকস গুলো ভালো করে, এই জন্য এদেরকে বলা হয় সিজনাল স্টক। এছাড়া ওরিয়েন্টাল হোটেলস, 197, পেটিএম, পিবি ফিনটেক, অর্থাৎ যেগুলো নিউ এজ টেকনোলজিস মানে নিউ এজ শেয়ার্স সেগুলো কিন্তু ক্রমাগত তারা ভালো পারফর্ম করে চলেছে। পিজি ইলেকট্রোপ্লাস্ট, পিরামল এন্টারপ্রাইজেস, প্রিমিয়ার এনার্জিস প্রভৃতি এরা কিন্তু ভালো ক্রমাগত করে চলেছে। যাই হোক, আজকে এখানেই শেষ করব। সবশেষে এটা বলে নেওয়ার দরকার যে কোম্পানিজগুলোকে নিয়ে আজকে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিজে আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে, ভবিষ্যতে তারা যদি নতুন করে কেনেন বা বিক্রি করেন বা আমার উপর ইনভেস্টমেন্ট থাকতে পারে, তাহলে কিন্তু আমরা নতুন করে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। এছাড়া স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দেখুন, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল, এখানে কিন্তু কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন বা অ্যাডভাইস দেওয়া হয় না। এটা কেবলমাত্র বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য। এখানে শেয়ার কি, শেয়ারের দাম কেন ওঠে, কেন নামে, ভারতীয় শেয়ার বাজার কিভাবে অপারেট করে, বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক ইভেন্টস ভারতীয় শেয়ার বাজারকে কিভাবে প্রভাবিত করে, বিভিন্ন কোম্পানি কোয়ার্টারলি রেজাল্টস নিয়ে আলোচনা, তার ফান্ডামেন্টাল কোয়ালিটিস নিয়ে আলোচনা করাই কিন্তু এই ধরনের এপিসোডসের কাজ। সবশেষে বলে রাখি, যদি এই ধরনের এপিসোড সত্যি আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগতে পারে, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেবেন। আজকের জন্য নমস্কার।